2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি মার্কোর কথা বলছি। বেশি কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করছি। সিন শুরু হয়, বক্সিংয়ের ব্যাটিং চলছে। দুই বন্ধু বক্সিং থেকে চলে আসছে। যাকে ফোন করেছে সে ওয়াসিমের দাদা বলছে, কতবার তোকে ফোন করেছি, আমার কথা ভালো করে শোন। ওয়াসিম তার দাদাকে বলে, এমন কোনো বিজনেস আমার দরকার নেই, আমার নামে ফার্মাসিস্ট লাইসেন্স বানিয়ে অবৈধ ড্রাগস ব্যবসার দরকার নেই আমার। তার দাদা বলে, ব্যাটিং ধরাও তো অবৈধ। দিয়ে ওয়াসিম ফোন কেটে দেয়। ভিক্টর বলছে, ভাই এ কেমন ঘটনা? ওয়াসিম বলে, কিছু টাকার সমস্যা চলছে, ভালো মতো ফেসে আছে, আর ওখান থেকে বেরিয়ে আসতে আমার দাদা কাটেলের সঙ্গে হাত মিলিয়েছে। ভিক্টর বলছে, ও ড্রাগ কাটেল? ওয়াসিম বলছে, এখনো তো সব গোপনে আছে, স্টেটমেন্টের জন্য আমাদের লাইসেন্স ব্যবহার করতে চাইছে। এটা আমার কোম্পানি ভাই, আমি এসব অন্যায় কাজ করতে দেবো না। ভিক্টর বলছে, ছোট থেকে উটপাড়াং কাজ করে, এখন এই বয়সে কি পাল্টাবে? এই তুই বেশি চিন্তা করিস না, বুঝতে পেরেছিস বলতেই একটা গাড়িতে ধাক্কা লাগে। পেছন ঘুরে ওয়াসিমকে ডাকে। কিছুটা এগিয়ে এসে ওয়াসিমের গায়ে পা বেঁধে পড়ে যায়। ওয়াসিমের মুখে চোখে হাত দিয়ে গন্ধ শুকে ঘোরে। হামাগুড়ি দিয়ে এসে যে মেরেছে তার মুখে হাত বুলিয়ে পারফিউমের সেন্ট শোকে। আর ওদের হেঁটে যাওয়ার আওয়াজেরও কথা পুলিশকে বলে। মানুষ মারা ওদের কাছে কোনো ব্যাপার না। যেই গাড়িতে ওরা এসেছিল ওটা ডিফেন্ডার ছিল। পুলিশটি বলে, তুমি এত শিওর কি করে যে ওটা ডিফেন্ডারই ছিল? ভিক্টর বলে, আমি ছুঁয়ে দেখেছি। একজন পুলিশ বলে, স্যার আমাদের মনে হয় এই অন্ধের মাধ্যমে আমাদের কিছুই সাহায্য হবে না। অফিসার বলে, একদম ভুল, হি ইজ ব্রিলিয়ান্ট। এই ভিক্টর যা বয়ান দিয়েছে তা ওয়াসিমের কাতিলের কাছে আমাদের পৌঁছাতে সাহায্য করবে। ওয়াসিমের দাদা পুলিশকে বলে, আমার ভাই আমার কথার অবাধ্য ছিল, ও সম্পূর্ণ পাল্টে গেছিল, আর 2 নম্বরই মানুষের সঙ্গে উঠা বসা করতো। অনলাইন গেমিং, ব্যাটিং এইসবে অনেক টাকা লাগিয়ে দিয়েছিল। পুলিশটি বলে, ওয়াসিমকে লাস্ট ফোন আপনি করেছিলেন, কি কথা হয়েছিল একটু বলবেন? ওয়াসিমের দাদা বলে, সেই দিন টাকা নিয়ে কথা হয়েছিল। পাশের পুলিশটি বলে, তুমি আর তোমার ভাই দুজনেই পার্টনার বিজনেস ছিলেন, কি বিজনেস করতেন? ওয়াসিমের দাদা বলে, ওর মৃত্যু এতদিন হয়ে গেছে, সামান্য সন্ধান পাননি তাই না? অফিসার উঠে বলে, আপনি এত শিওর হলেন কি করে যে আমরা কোনো সন্ধানই পাইনি? খুব তাড়াতাড়ি দেখা হবে। সিন চলে আসে, ওয়াসিমের সৎকার চলছে। একটা গাড়ি ঢুকছে। ভিক্টর বুঝতে পারছে গাড়ির আওয়াজ ও পায়ের শব্দ। ভিক্টর বাইরে বেরিয়ে চলে আসছে। সেই গাড়িটাই ধাক্কা। সে বুঝতে পেরে এগিয়ে এসে তার গার্লফ্রেন্ডকে ফোন করে, বলে যে ওয়াসিমকে মেরেছে সে এই বাড়িতেই আছে, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। বলতেই একটা গাড়ি এসে ধাক্কা মেরে তাকে তুলে নিয়ে চলে যায়। রাসেল বলছে, যখন তোর বন্ধু ওয়াসিম আমার বিজনেসে বাধা হচ্ছিল তখন আমার পার্টনার ওয়াসিমের দাদা তারিক ওকে রাস্তা থেকে সরাতে বলে। তারিক বলে, টাকার বৃষ্টি হচ্ছে কিন্তু ওর ভেজার শখ নেই, যতই বোঝাই ও বুঝতেই চাইছে না, খতম করে দে ওকে, ওর খানদান ওর জন্য দোয়া চাইবে। ভিক্টর বলে, ও লাস্ট শব্দ ছিল তারিককে কিভাবে বাঁচাবে, এত বেশি ভালোবাসতো দাদাকে। সাইরান বলে, এ ভালোভাবেই বুঝতে পারে, তাও বিনা চুয়ে, কিছুই অজানা নেই এর। রাসেল বলে, অন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলাম তোকে, এত সহজে কি করে চিনতে পারলি? আমার পারফিউমের মাধ্যমে মৃত্যুর গন্ধ আছে নাকি? ভিক্টর বলছে, আমি জানি তুই ড্রাগসের ব্যবসা করিস, তোকে বরবাদ করে দেবো। আর তোর এই গন্ধ এক মৃতদেহে, যার উপর কোটি কোটি পোকা কিলবিল করে বেড়ায়। রাসেল একজনকে ডেকে মোবাইল দিয়ে ভিডিও কর বলে ভিক্টরের গলা টিপে ধরে নিয়ে গিয়ে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর ভিক্টর সঙ্গে সঙ্গে গলে যায়। রাসেল বাড়ি চলে আসে। টনি ভাই, রাসেলের বাবা, বলছে, এটা কোনো ইঁদুর বিড়ালের খেলা হচ্ছে না যে কাউকে উঠিয়ে নিয়ে চলে আসবে, এই অন্ধ আমাদের খুঁজে বের করেছে। রাসেলের হাতটা ধরে বলে, এখন কেমন আছো? রাসেল বলে, ভালো। টনি বলে সাইরাসকে, যখন এ কনফিউজ হয়ে যাবে তখন তোমার কাজ একে রাস্তা দেখানো, বডির এক টুকরো পেলে পুলিশ শুকতে শুকতে এখানে চলে আসবে। সাইরাস বলে, ওকে তেজাবে জ্বালিয়ে দিয়েছি, যে ওকে জন্ম দিয়েছে সেও ওকে চিনতে পারবে না। টনি রাসেলকে বলে, শুধু শক্তি দিয়ে যেতে চাই না, অ্যাপ্লাই ইউর ব্রেন, আর যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাবে, আমি সব সময় তোমার সঙ্গে আছি। ঈশা বলে, ওই দিন সকাল 10টার সময় লাস্ট কল করেছিল, আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তারপর ওর সঙ্গে আর কন্ট্যাক্ট করা হয়নি, না ও বাড়ি পৌঁছেছিল। পুলিশটি বলে, তুমি বলছো ওর নাম ভিক্টর, কি সম্পর্ক তোমার সঙ্গে? ঈশা বলে, ও আমার বয়ফ্রেন্ড এবং অন্ধ ছিল। এরপর সিন চলে আসে ভিক্টরের বড় দাদা, যে একজন মাফিয়া ছিল। দুজন এসে বলছে, দাদা সবাই চলে এসেছে, অন্তিম সংস্কারের ব্যবস্থা করি। ভিক্টরের দাদা বলে, কিসের ব্যবস্থা? ছোট থেকে ওকে ঈশ্বর চোখ দেয়নি, আর আজ ও বেচারার না হাত আছে, না পা, না গর্দান, কেমন ভাবে জন্মেছিল। পার দিকে বল তাড়াতাড়ি সৎ কাজ করতে। একজনও বলছে, কিন্তু মার্কো? দাদা বলছে, ওকে ডাকিস না, সৎ কাজের পর ডাকবি। গলায় লাগিয়ে কাঁদার মতো কিছুই নেই। পাশ থেকে একজন বলছে, মনে হয় ও জেনে গেছে। এরপর কয়েক বছর আগের সিন দেখানো হয়। একজন দাদাকে ফোন করে বলে, জনি বলছি, টাকার দরকার আছে, এই জন্য ভাবলাম গোল্ডের লোন নিয়ে নিই। মার্কো দাদা বলে, এই জন্য আমাকে ফোন করেছিস কেন, ব্যাংকে চলে যেতে? সে বলে, এটা অন্য কারণ, তোমার ভাইকে কিডন্যাপ করেছি, আপনার লাডলা ভাই চাইতো 4 কিলো চকচকে সোনার বিস্কুট নিয়ে আসবে, আমি কুকুরের খাঁচায় রেখেছি, ওকে কামড়ে কুমড়ে খেয়ে না ফেলে। ওর দাদা ভাবে ভিক্টরকে তুলে নিয়ে গেছে, সারা ঘর খুঁজে বেড়াচ্ছে, দেখছে বাইরে বসে আছে। দাদা বলছে,
কুত্তা এসে শয়তানকে ধরে নিয়ে গেছে, ও একাই সামলে নেবে। মার্কো কুকুরের গলা চিরে ফেলে বেরিয়ে এসে বলছে, আমি কুকুর ভালোবাসি। একজনকে মেরে উল্টে দিয়ে বলে, আরে প্রবলেম কি, আমার কিছু যায় আসছে না। একজনকে মেরে কাত করে দিয়ে বলে, তোমরা একেবারে ভুল লোককে তুলে নিয়ে এসেছো বলে এককে কেটে ফেলে। মার্কো বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। ভিক্টর এসে সিগারেটটা টেনে বলছে, মার্কো কাল যদি আমি চোখ পাই তবে কাকে আগে দেখতে চাইবো জানিস? মার্কো বলে, বাদ দে, তুই অন্যের নাম বললে খারাপ লাগবে। ভিক্টর কাউকে আসার আওয়াজ পেয়ে মার্কোকে সিগারেটটা দিয়ে দেয়। মার্কোর দাদা এসে বলে, কতবার বলেছি সিগারেট না খেতে, ফেল এটাকে, একেও বিগড়ে দেবে। ভিক্টর বলছে, সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। ভিক্টরের দাদা বলছে, এরপর সিগারেট খেতে দেখলে তোর মাথা ফাটিয়ে দেবো। এরপর সিন চলে আসে ভিক্টরের জন্য বাড়ির বাচ্চারা চার্চে প্রেয়ার করছে। তার দাদা বলছে মাইকের সামনে, কি আমি ভিক্টরকে কখনো ভালোবেসেছিলাম? এত ভালোবাসা যেটা ও আমাকে বেসেছিল। হে পরমেশ্বর, ওর এত পরীক্ষা নিয়েছো, ওর সমস্ত পাপ যেন ক্ষমা করে দিও। সব প্রার্থনার জবাব দিও বলতেই মার্কো গাড়ি নিয়ে চার্চে আসছে। গাড়ি থেকে নেমেই ছাতা মাথায় দিয়ে চার্চে ঢুকছে। মার্কো চার্চে ঢুকে কাপনে হাত বুলিয়ে তার দাদার দিকে তাকিয়ে মাইকের সামনে এসে বলছে, যারা আমার ভিক্টরকে মেরেছে ওদের সবাইকে শেষ করে দেবো, ওদের রক্তে ওদের স্নান করাবো, তাড়াতাড়ি আগুনে জ্বালিয়ে বালির মধ্যে পুঁতে দেবো। মার্কো চার্চ থেকে বেরিয়ে আসছে। তার দাদা বলছে, মার্কো চার্চে দাঁড়িয়ে প্রতিশোধের কথা কি করে বলতে পারলি? আমার মা মারিয়ান শুধু 3 জনকেই জন্ম দিয়েছে, ভিক্টর, আনসি আর আমাকে। মনে রাখিস তুই আসলে কে। ভিক্টরের জন্য যতটা আমার দুঃখ হবে সেটা তোর হবে না। তুই প্রতিশোধ নেবার কে? তোর সঙ্গে ওর রক্ত সম্পর্ক আছে? মার্কো বলে, হ্যাঁ, ভিক্টর আমার রক্ত, ও আমার ভাই। তুমি আমাকে যাই বলো, তোমাদের থেকে যত দূরেই রাখো, আমি জানি তুমি আমার বড় দাদা, ভিক্টর আমার ছোট ভাই, আনসি আমার বোন। যদি তোমাদের কখনো কিছু হয় আমি সহ্য করতে পারবো না। মার্কোর দাদা বলে, মার্কো আমার রাস্তায় চলিস না, এই রাস্তাতে শুধুই সর্বনাশ। এই পরিবারের তোর দরকার আছে, ওর জন্য যা করায় আমি করব বলে চলে যাই। মার্কোর পুরানো কথা মনে পড়ে। ভিক্টর বলে, আমার ইচ্ছা হয় যে আমি গাড়ি চালাবো, এটা সম্ভব হবে না। মার্কো বলে, তুই এই গাড়ি চালাতে চাস? ভিক্টর বলে, মার্কো তুই পাগল। মার্কো গাড়িটা চালাতে দেয়। ভিক্টর খুব খুশি হয়ে বলে, মার্কো আই লাভ ইউ। তারপর ছোট ছোট মুহূর্ত ভিক্টরকে নিয়ে কাটানো দেখায়, তার গার্লফ্রেন্ডের সঙ্গেও কাটানো মুহূর্তগুলি দেখায়। মার্কোর দাদা সিন্ডিকেটের পার্টনারের সঙ্গে মিটিং এ বসে। একজন বলে, বাদার জর্জ, যা হয়েছে খুব দুঃখের ও ভয়ঙ্কর ছিল। অনেক সময় ধরে আমরা আপনার সঙ্গে ব্যবসা করছি, কারোর সঙ্গে আপনার শত্রুতা নেই। জর্জ বলছে, আমাদের ফ্যামিলি বিজনেসের দ্বিতীয়বার এমন হয়েছে, আজ তারিখ আসেনি। টনি এসে বলছে, জর্জ আমি দুঃখিত এই ঘটনায়, এখানে কেউ এমন নেই যে এক নিষ্ঠুর অন্ধকে হত্যা করবে, এটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও জর্জ। মার্কো এসে বলে, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সাজা ওকে আমি দেবো। একজনের জর্জকে বলে, এমন হারামি পুণ্যি তোমার পাপ হয়ে ভুগতে লাগে তো শাস্তি তোকে পেতে হবেই বলতেই মার্কো ওর মাথা টেবিলে খুঁজে ধরে বলে, যে এই সাহস দেখাবে ওর ভেতরে গুলি ভর্তি করে দেবো বলে চলে যায়। জর্জ যাকে যাকে সন্দেহ করে মেরে দেয়। বাড়িতে পুলিশ আসে। মার্কো বলে, আমি জানতে চাই কি হয়েছিল ওর সঙ্গে। পুলিশটি বলে, বডিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ফেলে সম্পূর্ণ গলিয়ে দিয়েছিল। মার্কো বলে, কিছু জানতে পেরেছেন আপনি? কেউ কি ওর শত্রু ছিল? পুলিশটি বলে, এমন কেউ নেই যে তার শত্রু থাকে না, হতে পারে ভিক্টর ও ওয়াসিমকে একই জনাই মেরেছে। মার্কো পুলিশটিকে বলে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাবো? এদিকে রাসেল তারিককে বলে, একটা কথাও মার্কোর সামনে ভুল বললে আমরা সবাই সমস্যায় পড়ে যাব। তারিক বলে, আমার উপর বিশ্বাস নেই। রাসেল বলে, টাকার কারণে যে ভাইকে মেরে দেয় তাকে আমি কিভাবে বিশ্বাস করব? মার্কো এসে তারিককে বলে, ওই দিন কি হয়েছিল? তারিক বলে, ওয়াসিমের সৎ কাজের দিন আমি ভিক্টরকে দেখেছিলাম, তারপর কিছু জানি না। মার্কো তারিককে বলে, আমি তোমায় ভরসা দিচ্ছি, আমার ভুল হবে না বলে চলে যায়। জর্জ বলে, আমাদের সারা সোনা একদিনে ধরা পড়েছে, মানে চুরি করেছে, এটা খুঁজতে হবে এর পেছনে কার হাত আছে। যদি কেউ আমাদের মধ্যে হয় তাহলে নিজের হাতে মারবো বলে বাইরে চলে আসে। সায়রান একটু দরকার আছে বলে গাড়িতে ওঠে। কিছুটা এগিয়ে এসে জজের পেটে চাকু মেরে চলে যায়। মার্কো হাসপাতালে এসেছে। টনি বলছে এখন ঠিক আছে। মার্কো বলে, কে করেছে? টনি বলে, আমাদেরই দলের এক লোক দেবরাজ, ওই লোভে পড়ে এসব করেছে। দুবাই থেকে আসা ডিলও ধরিয়ে দেয়। জজ এটা জেনে ফেলেছিল বলে টনি চলে যায়। গাড়িতে এসে দেবরাজকে 3-4টে ঘুষি মেরে বলে, ক্যাপাসিটি ছিল না তো কাজ হাতে নিয়েছিলিস কেন? ডাক্তার বলে ও বেঁচে যাবে, যদি ও সুস্থ হয়ে যায় তাহলে তুই যাবি, কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থেকে অপারেশন কর, সব ঠান্ডা হওয়া পর্যন্ত। পুলিশকে একজন ইউটিউবার একটা ভিডিও দেয় যেখানে রাসেল ওয়াসিমকে হত্যা করছে। পুলিশটি এই ভিডিওটার কথা তার স্যারকে বলে। স্যার বলে, ফাইল এখানে রেখে দাও, আর যে এই ফুটেজ দিয়েছে ওর ডিটেলস। পুলিশটিও এক ইউটিউবার বলে চলে যায়। স্যার ওই ফুটেজটা ডাস্টবিনে ফেলে দেয়। রাতের বেলায় এসে পুলিশটাকে মেরে দেয় আর ইউটিউবারটাকেও মেরে দেয়। হাসপাতালে ডক্টর জজকে বলে, মরার আগে ইন্সপেক্টর অশোক আমাকে এটা দিয়েছিল, বলেছিল আমি জানি আপনি ওদের ফ্যামিলি ডাক্তার, আমি আপনার কাছে একটা সাহায্য চাই এই ব্যাপারে। আমি আমার কলিগদের বিশ্বাস করতে পারছি না, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই পেন ড্রাইভটা জজকে দিয়ে দেবেন। জজ ভিডিওটা দেখে মার্কোকে ফোন করে বলে, মার্কো ভিক্টরকে মেরেছে টনির ছেলে রাসেল, প্রথমে ওয়াসিমকে মেরেছে তারপর আমাদের ভিক্টরকে। মার্কো রাসেলের দিকে তাকাচ্ছে, রাসেল চশমাটা খুলছে আর পেছন থেকে একজনা মার্কোর গলাটা ফাঁস দিয়ে টেনে ধরে। গাড়িটা চালাতে চালাতে একটা জঙ্গলে এসে ব্রেক মারে। রাসেল বলে, মানুষের শরীর তেজাবে কিভাবে জলে এটা দেখার জন্য ভিডিও বানিয়েছিলাম, আর আজ এটা কাজে লাগবে, তুইও ভিক্টরকে গলে যেতে দেখবি। আমি শুনেছিলাম মার্কো এক টাইগার, কিন্তু এ তো ছোটখাটো বিড়াল, আমার পিছনে কুকুর বানিয়ে সারা শহর তোকে ঘুরিয়েছি। চাকুটা নিয়ে মার্কোর পিঠে গেঁথে দেয়, বলে তোর অন্ধ ভাই
ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো। একজন গাছ কাটা মেশিন নিয়ে এসে মার্কোর গলা কাটতে যাচ্ছে। রাসেল বলছে দাঁড়াও। মার্কোকে বলছে তোর চেহারায় ভয়ের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। রাসেল বলছে আনোয়ারকে এখানে নিয়ে আয়, দিয়ে আনোয়ারের হাত কেটে দেয়। চাকু দিয়ে মার্কোর গলা কাটতে যাবে তখন মার্কো হাতে কামড়ে দিয়ে মুখে চাকুটা ধরে ওর গলা কেটে দেয়। একজনের কান কামড়ে ছিঁড়ে নেয়, একজনের পেট কেটে দেয়। রাসেল বলে এই জঙ্গলের নিচে কতজনকে পুঁতেছি, একেও পুঁতে দেবো, এর বডিতে পোকা লাগতে দেখতে চাই। মার্কো একজনের মুখে চাকুটা গেঁথে হাতের বাঁধনটা কেটে ফেলে। একজনের মুখে এক লাত দিয়ে এক এক করে কেটে রক্তে ভাসিয়ে দেয়। রাসেলকে মেরে কাত করে দিয়ে আনোয়ারকে গাড়িতে তুলে নিয়ে আসে আর আনোয়ারকে বলে আনোয়ার তোর ব্যথা করছে? আনোয়ার কিছু বল না বলে গাড়ি থেকে নেমে এসে আনোয়ার বলে চেঁচিয়ে মেশিনটা হাতে নিয়ে এক এককে পিচ করতে থাকে। রাসেলকে কাটতে যাবে তখন রাসেল বলে ভিক্টর এখনো বেঁচে আছে আমার কাছে, ওর গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে। টনি বলে তোর ভাইকে তো বাঁচাতে পারিসনি, ওর সন্তানকে বাঁচানোর চেষ্টা কর। তারপর দেবরাজকে একটা কন্টেনারের মধ্যে আটকে রেখে মার্কো বলে 1 ঘন্টার মধ্যেই এই কন্টেনারে তোর দুম আটকে আসবে, এর মধ্যে ঈশার খোঁজ দিলে বাঁচবি না হলে মরবি। কন্টেনারে গ্যাস ভর্তি হতে লাগে, তা সহ্য করতে না পেরে মার্কোকে ফোন করে বলে টনি ভাইয়ের গেস্ট হাউসের মধ্যে আছে। এটা বলে সঙ্গে সঙ্গে দেবরাজ বাস্ট করে। এটা শুনে মার্কো টনির গেস্ট হাউসে এসে বলে যখন থেকে এসেছি এই ভ্যানার দলের আর শান্তিতে থাকতে দিচ্ছে না, এবার এই সিংহের সময় বলে অ্যাকশন শুরু করে দেয়। মারতে মারতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে, গেট ভেঙে ছাদে উঠে এসে দেখে ঈশা চেয়ারে বসে আছে। ঈশার দিকে এগিয়ে এসে দেখে এটা একটা অন্য মেয়ে। টনি এসে বলে তোমার সাহসের প্রশংসা করছি, কিন্তু বুদ্ধি তোমার কাঁচা, এসব আমার প্ল্যান ছিল, বেশি চালাকি দেখাবে না, আমার দখলে 2টি জীবন আছে। ওই মেয়েটাকে মারার আগে ওর পেটে থাকা বাচ্চাকে আমি নিজে অনুভব করব, তারপর শেষ করে দেবো, তোর ভালো হবে আমার ডিল মানলে। তারপর সিন চলে আসে একটা ফাঁকা মাঠে, রাসেল ঈশাকে এনেছে। মার্কো গাড়ি থেকে নেমে সুটকেস হাতে নিয়ে আসছে। রাসেল বলছে ভাই মার্কো এই ডিলের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। রাসেল সুটকেসটা খুলে দেখছে তার বাবার হাত কেটে রেখে দিয়েছে। মার্কো বলছে তোর বাবার হাত কাটা বেশি সময় হয়নি, যদি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাস তাহলে হাতটা লাগতে পারে। কান্না বন্ধ কর আর তোর বাপকে লোলা থেকে বাঁচিয়ে নে যা। ঈশা আমার গাড়িতে বসতেই তোর বাপের লোকেশন দিয়ে দেবো, তাড়াতাড়ি যা, না হলে তোর বাবা রক্তে সাঁতার কাটবে। রাসেল ওখানে তাড়াতাড়ি পৌঁছে গেটের ফাঁক থেকে দেখে তার বাবার উপর ফাঁদ বেঁধে রেখেছে, গেট খুললেই অ্যাসিড পড়ে মারা যাবে। অন্য দিক দিয়ে জানলা ভেঙে ঢোকে, আস্তে আস্তে সব খোলে। রাসেল তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদে। একজনের গেটটা খুলতেই টাইম বোম চলতে লাগে। রাসেল আওয়াজ শুনেই চেয়ারের নিচে দেখে বোম ফিট করা আছে। বন্দুক বের করে তার বাবাকে বলে উঠবে না, খবরদার উঠবে না। সবাই বাইরে চলে আসে। টনি দাঁড়াতেই বোম ব্লাস্ট করে। রাসেলের চোখের সামনেই তার বাবার মৃত্যু হয়ে যায়। জজ বলছে মানছে আমি ব্যবসা ভালো করি, কিন্তু যখন পরিবারের কথা আসে তখন আমি কমজোর হয়ে যাই। এক পিতা হয়ে, দাদা হয়ে, এছাড়াও যে আমাকে আদর্শ মেনেছে, আমি সব সময় বলেছি আমার রাস্তায় না চলতে, কিন্তু মার্কোর কেসে ভুল পরিণত হয়েছে। যা করেই হোক ঈশাকে আর ঈশার বাচ্চাকে রক্ষা করতে হবে। আমরা যা পাপ করেছি ওর সাজা কোনো কারণে এ যেন না পায়। আমিই মারিয়াকে আসতে বলেছি, দুজনাই ঈশাকে আমার বলা জায়গায় নিয়ে যা, খুব তাড়াতাড়ি এই যুদ্ধকে শেষ করে দেবো। মার্কো বলে তুমি এখানে একা থাকবে? জর্জ বলে এর চিন্তা তোকে করতে হবে না, কোনো মাইকেল আল আমার ঘরে ঢোকার সাহস করবে না, মারা তো দূরের কথা, যা বলছি সেটা কর। মার্কো বলে তুফান ও যুদ্ধ যা এসে যাক না কেন, মার্কো জজের সঙ্গে থাকবে বলেই চলে যায়। জজ তারিখকে মেরে দেয়। রাসেল একটা কসাইখানার ভেতরে আসে, একজনে মাংস চুরাচ্ছে। রাসেল বলছে সাইরাস বাইরে বেরিয়ে এসে টনির হাতে হাত বুলিয়ে একটা বডিকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কুপাতে লাগে। সাইরাস বলে ওর নাম কি? রাসেল বলছে মার্কো। সাইরাস রাসেলের বাড়িতে এসে বলে ওর ফ্যামিলিতে কে কে আছে? রাসেল বলে ওর দাদা জজ, ওর স্ত্রী আর বাচ্চারা, এক বোন ও বোনের স্বামী, এছাড়া ভিক্টরের প্রেগনেন্ট গার্লফ্রেন্ড। ঈশার পেটে ব্যথা উঠেছে। জজের বউ এসে জজকে বলছে ঈশার পেটে ব্যথা উঠেছে। জজ বলে ডক্টর বাড়িতেই আসছে, ডেলিভারি বাড়িতেই হবে। জজের স্ত্রী বলছে এ কি সব কথা বলছো তুমি? জজ বলছে হ্যাঁ একদম, আমাকে আর আনশিকে ঘরেই জন্ম দিয়েছিল আমার মা, এই পরিস্থিতিতে আমরা রিস্ক নিতে পারবো না, ঘরের বাইরে এই পরিস্থিতিতে এক কদমও রাখা যাবে না। বাড়িতে ডাক্তার চলে আসে, ডাক্তারেরা ঈশাকে দেখছে। বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। জজকে আনশির স্বামী এসে বলছে দাদা কে ইনভাইটারও লাইন কেটে দিয়েছে। জজ এসে মার্কোকে বলে সবাইকে ঘরের ভিতরে নিয়ে যাও। মার্কো সবাইকে ঘরের ভেতর নিয়ে আসে। একজন বাচ্চা বলে মার্কো মামা। মার্কো বাচ্চাটাকে বলে ভয় পেও না, আমরা এখানে সবাই আছি। মার্কো মারিয়াকে আলমারিতে আটকে দেয়। ঈশার ঘরের গেট লাগিয়ে দিয়ে গেটের সামনে বসে। যুদ্ধ শুরু হয়ে যায়। যারা ঘরে ঢুকছে তাদের জজ এক এক করে মারছে। বাইরে থেকে সবাই গুলি চালাতে লাগে। সাইরাস ঘরের মধ্যে বোম মারে আর ডাক্তাররা ভয় পেয়ে যায়। সাইরাস এসে জজের পায়ে চাকু মেরে দেয়। মারিয়া আলমারির ভেতর থেকে একজনের খুলি উড়িয়ে দেয়। মার্কো গুলি চালাতে লাগে। কয়েকজন এসে আনশির স্বামীর পায়ে গুলি চালায়। রাসেল এসে বাচ্চাগুলিকে দেয়ালে মাথা ঠুকে ঠুকে মেরে দেয়। আনশির স্বামীকেও মেরে দেয়। মার্কো এক এক করে কুপাতে থাকে। সাইরাস এসে মার্কোর হাতা ধরে মার্কোর বুকে চাকু ঢুকিয়ে চিড়ে দেয়। পেটে ঘুষি মারতে লাগে। রাসেল একটা বাচ্চাকে সিলিন্ডার দিয়ে থেদলে মেরে দেয়। সাইরাস মার্কোকে মেরে বেহোশ করে দেয়। আনশিকে গুলি মেরে রাসেল উপর থেকে আনশির বাচ্চাকে ফেলে মেরে দেয়। সাইরাস জজের স্ত্রীর মুখটা ধরে ফেলে দেয়। মারিয়ানকে নিচে নিয়ে এসে সাইরাস গলায় পা দিয়ে দাঁড়ায়। ওপর থেকে ঈশার আওয়াজ পেয়ে ঈশার ঘরে এসে ডাক্তারদের মেরে দেয়। ঈশার পেটে চাপ দিয়ে বাচ্চাটা বের করে নিয়ে ঈশার মুখে চাকু ঢুকিয়ে মেরে দেয়। বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছে। মারিয়ান সাইরাসের পা টেনে ধরে। সাইরাস চুলের মুঠি ধরে তুলে দিয়ালে মাথা ঠুকে দিয়ে পেটে চাকু মেরে কাঁধে চাকুটা ঢুকিয়ে দেয়। সাইরাস মার্কোকে বলে কাউকে মারা খুব সহজ মার্কো, কিন্তু এই যন্ত্রণা তোকে অনুভব করানোর ছিল। বাড়ির সবাইকে মেরে চলে যায়। বাড়ি শ্মশানে পরিণত হয়। মারিয়ান মার্কোকে বলে আমি সব সময় ভালোবাসি তোমায়। মার্কো চেঁচিয়ে ওঠে। মার্কো জজের কথা মনে করে। নিজের প্রত্যেক নিঃশ্বাসে ওর কথা মনে রেখো, যেই পথেই যাস শুধু ওকেই খুঁজবি। মরার পর নিজের বাচ্চাদের গর্বের সঙ্গে বলবো যে মার্কো আমাদের সবার ঋণ মুক্ত করেছে। মার্কো উঠে আয়নার সামনে গেঞ্জিটা খুলে কেটে যাওয়া জায়গায় সেলাই করে। পেছনের চুলগুলা কেটে গায়ে রক্ত ধুয়ে রেডি হয়ে রাতের বেলায়
সকালবেলায় মার্কোকে কুকুরটা সেই ফ্যাক্টরিতে নিয়ে আসে। সাইরাস ফ্যাক্টরির ভেতর বসে খাচ্ছে, কুকুরটা এসে ভৌ ভৌ করছে। সাইরাস হাসছে, রাসেল রাগ নিচ্ছে, ব্লাস্ট হয়ে অনেকে ছিটকে যাচ্ছে। সাইরাস মার্কো বলে চেঁচিয়ে উঠেছে। মার্কো একজনের কাটা মাথা নিয়ে ঢুকছে। রাসেল বলছে, এ মার্কো, এই বদলা খেলায় কি পেলি তুই? সবকিছুই তো হারিয়ে দিয়েছিস, তোর টুকরো টুকরো করে রক্তে ভাসিয়ে দেবে। সাইরাস এটা বলেছিল। সাইরাস বলে, এই বাচ্চার কারণে তুই এখানে আসবি আমি ভালো করেই জানতাম। যেভাবে ভিক্টরকে গলিয়েছিলাম তোকেও এখানে গলিয়ে দেবো। এটা শুনে মার্কো মাথাটা ছুঁড়ে ফেলে। সাইরাস একটা বাক্স তুলে নিচে ফেলে, আর বাক্স থেকে মেলা বন্দুক বেরিয়ে আসে, আর ওগুলো সবাই কুড়িয়ে নেয়। সাইরাস বলে, চলে আয় মার্কো। চশমা খুলে দৌড়ে আসে। সাইরাস বলে, যাও কেটে ফেলো। মার্কো লাফিয়ে একজনের মুখে লাত মেরে সবার উপর দিয়ে দৌড়ে সাইরাসের কাছে চাকু বের করে উঠে চাকুটা সাইরাসের বুকে গেঁথে দেয়। চাকুটা আবার মারতে যায়, সাইরাস চাকুটা ধরে। মার্কো বলে, কিলিং ইজ ইজি। সাইরাস, যন্ত্রণা কি আজ তুই জানবি বলে দুই হাতে চাকু মেরে এক এককে চাকু মারে। সাইরাসের বুকে লাথি মেরে নিচে ফেলে দেয়। যাকেই সামনে পায় তাকেই চাকু দিয়ে মারতে লাগে। একটা বন্দুক তুলে মারতে লাগে। একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে মার্কো থেমে যায়। সবাই মার্কোকে ধরে ফেলে। মার্কো গায়ে শক্তি দিয়ে ছাড়াতে যায়। মার্কোর জামাটা ফেটে বডি বেরিয়ে আসে। এক এক করে আবার পেটাতে লাগে। চেঞ্জার বন্দুক তুলে সবাইকে মেরে দেয়। মার্কো উপর থেকে নিচে জাম্প করে বাচ্চাটার দিকে দৌড়াতে থাকে। রাসেল একটা বড় হাতুড়ি দিয়ে মার্কোর মুখে চাপায়। মার্কো নিচে পড়ে গিয়ে বাচ্চাটার দিকে তাকায়। রাসেল হাতুড়িটা মারতে যাবে, মার্কো ঘুরে গিয়ে রাসেলের মুখে ঘুষি মেরে ওঠে। সাইরাসের সঙ্গে মারামারি হয়। রাসেল মার্কোকে মারতে যায়। মার্কো রাসেলের হাতটা ধরে ফেলে দেয়। সাইরাস এসে মার্কোকে ঘুষি মারে। মার্কো সাইরাসের পেটে 2-3টে ঘুষি মারে। মার্কো রাসেলের বুকে একটি হ্যাঙ্গার গেঁথে দিয়ে বলে, মৃত্যু দেখে ভয় লাগছে বলে রাসেলের বুকের ভেতর থেকে হাড়টা টেনে ছিঁড়ে নেয়। সাইরাস বাচ্চাটাকে নিয়ে ফুটান্ত জলে ফেলতে যায়। মার্কো বাক্স থেকে দা নিয়ে সাইরাসের গলা কেটে ফেলে দেয়। বাচ্চারা কোলে নিয়ে ভাবে, ভিক্টরকে বলেছিল যখন তোর চোখ ঠিক হবে তখন আমাকে আগে দেখবি, ঠিক আছে? দিয়ে মার্কো ওখান থেকে বাচ্চার কুকুরটা নিয়ে চলে আসে। তারপর পার্ট 2 সিন দেখানো হয়। মার্কো একটা সমুদ্রের ধারে সিগারেট ধরিয়ে দেখছে। ভিক্টরের ছেলে পাথরের উপর বসে ফুল নিয়ে খেলা করছে, আর রাস্তা দিয়ে কিছু গাড়ি আসছে। গাড়ির ভিতর থেকে টনির মতো একটা হাত বেরিয়ে আসে। পেছন ঘুরে দেখছে ভিক্টরের ছেলে সেখানে নেই। দিয়ে সিনেমাটা সেখানেই শেষ হচ্ছে।